এদিকে নামজুনকে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ নামজুনের কিছু ক্ষত হয়েছিল। জাঙ্কুক নীরব ছিল, তার মনের মধ্যে ঝড় উঠেছে। জাঙ্কুক অনেক কষ্টে তার রাগ চেপে ধরে রেখেছে এবং এদিক থেকে ডক্টর তাকে চিকিৎসা করছে। জাঙ্কুক রাগে কান্নায় দুঃখে কাঁপছে, সে ভালোভাবে হাঁটতেও পারছে না। তেকে তাঁবুর মধ্যে নিয়ে যাওয়া হলো এবং জাঙ্কুকও সেখানে গিয়েছে। জাঙ্কুক সেখানে গিয়ে তের জন্য কাঁদতে শুরু করলো। ডক্টর বেশ বিভ্রান্ত হয়ে গেছে, কারণ সে ক্যাপ্টেনকে এভাবে কখনোই কাঁদতে দেখেনি। আমাকে দয়া করে বলুন সে কেমন আছে, সে কি ভালো আছে? জাঙ্কুক জানে এত রক্ত বের হওয়ার পরেও তে কখনোই ভালো নেই, কিন্তু জাঙ্কুকের মন মানতে রাজি না। সে অন্য কোনো কিছু শুনতে চায় না, সে শুধু শুনতে চায় তে ভালো আছে কিনা। ক্যাপ্টেন, আমি আপনাকে এটা বলতে পারবো না। তেকে শুয়ে রাখা হয়েছিল এবং তার সমস্ত ক্ষত সেলাই করা হচ্ছিল। একটা নার্স আর ডক্টর মিলে এই কাজটা করছিল। সে নিঃশ্বাস নিচ্ছে, তার শরীরের অর্ধেক রক্তই বের হয়ে গেছে। আমি জানি না সে বাঁচবে কিনা। জাঙ্কুকের চোখ তের দিকে গেল। তে হয়তোবা এখন শান্তিতে ঘুমাচ্ছে। তের চোখ ভিজা ছিল। আমি কিভাবে এত মানুষকে বাঁচাচ্ছি? আমি যদি আমার নিজের সবচেয়ে কাছের ভালোবাসার মানুষটাকে বাঁচাতে না পারি, আমি জানি তে ঠিক জেগে উঠবে আমার জন্য। ডক্টর ঠিক বুঝতে পেরেছিল হয়তো তে জাঙ্কুকের বিশেষ কেউ, যার কারণে জাঙ্কুক এতটা ভেঙে পড়েছে। ডক্টর জাঙ্কুককে নিয়ে বাইরে চলে গেল। আমি সেখানে আপনাকে আর থাকতে দিতে পারি না। যদি আপনি সেখানে থাকেন তাহলে নিজেকে সামলাতে পারবেন না। আপনি কেন আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না? আপনি আমার প্রশ্নের উত্তর দিন। ডক্টর জাঙ্কুককে কি বলবে বুঝতে পারছে না। আপনি যদি তের উপর বিশ্বাস করেন তাহলে ঠিক সে জেগে উঠবে বলেই জাঙ্কুককে রেখে ডক্টর আবারও তাঁবুতে ঢুকে গেল এবং জাঙ্কুক সেখানে হাঁটু দুর্বল হয়ে মাটিতে বসে পড়ল। এই জীবনে সে এত ভয় কখনো পেয়েছে কিনা এটা জাঙ্কুক নিজেও জানে না। এই ভয়টা যুদ্ধের কারণও নয়, প্রতিপক্ষদের কারণও নয়, সব মৃত্যুর কারণও নয়, শুধু একটাই কারণ থেকে হারানোর ভয়। কারণ জাঙ্কুক জানে প্রতিপক্ষকে জাঙ্কুক ঠিক ঘায়েল করতে পারবে। সবাইকে বাঁচাতে না পারলে জাঙ্কুক অধিকাংশ মানুষকে বাঁচাতে পারবে এবং জাঙ্কুকের মন বলছে সে এই যুদ্ধে জয়ী হবে। কিন্তু তার একটাই ভয়, সে কি তেকে হারিয়ে ফেলবে। জাঙ্কুক যদি তেকে হারিয়ে সবকিছু জয় করতে পারে এটা তার কাছে কোনো জয়ই নয়। জাঙ্কুক এত বেশি কাঁদছিল, জাঙ্কুক ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার ভাইকে হারিয়েছি। হে ঈশ্বর, দয়া করে আমার একমাত্র মানুষকে আমার থেকে কেড়ে নেবেন না। তে ছাড়া আমার কেউ নেই। জাঙ্কুক হাত জোর করে তে জীবন ভিক্ষা চাইতে লাগলো। জাঙ্কুকের মনে পড়ে না জাঙ্কুক কাউর জন্য এরকম ভাবে আকুতি মিনতি করে প্রার্থনা করেছে। সৈনিক এসে জাঙ্কুককে বলছে, ক্যাপ্টেন, জেনারেল আর রেইনার আপনাকে ডেকেছে। তারা বলেছে সূর্য ওঠার আগে যদি আপনি তাদের সাথে দেখা না করেন তাহলে তারা রাষ্ট্রপতিকে মেরে ফেলবে। জাঙ্কুক তের চিন্তায় এতটাই মরিয়া হয়েছিল যে এই খবর শুনে জাঙ্কুক কি প্রতিক্রিয়া করবে সে সেটাই বুঝতে পারছে না। ক্যাপ্টেন, আপনার কি হলো? ক্যাপ্টেন, আমরা আমাদের রাষ্ট্রপতিকে মরতে দিতে পারি না। লেফটেন্যান্ট লিয়ের কথায় জাঙ্কুক মাথা নাড়ালো এবং জাঙ্কুকের কাছে নিজেকে অনেক নিঃস্ব বলে মনে হচ্ছিল। সবাইকে জড়ো করো। ক্যাপ্টেন, তিয়াং জেগে উঠেছে। কথাটা শুনে জাঙ্কুকের সঙ্গে সঙ্গে হুঁশ ফিরল। জাঙ্কুক সেদিকে দৌড়ে যেতে লাগলো। জাঙ্কুকের আচরণ দেখে সবাই অনেক অবাক হয়েছে। কি বললেন ডক্টর আপনি? ক্যাপ্টেন, তে জেগে উঠেছে। আমার মনে হয় আপনার তার সাথে দেখা করা উচিত। জাঙ্কুক কথা শোনার সাথে সাথে তাঁবুতে চলে গেল তের কাছে। জাঙ্কুক তাঁবুতে আসার সাথে সাথে দেখলো তে পুরো শরীরে ব্যান্ডেজ করা। জাঙ্কুক কাঁদতে চেয়েছিল। জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরলো। তে? জাঙ্কুক জোরে জোরে কাঁদতে শুরু করলো। জাঙ্কুক তের হাতটা এমন করে ধরেছিল যেন জাঙ্কুক তের হাতটা কখনোই ছাড়তে চায় না। তুমি এখন কেমন আছো? তোমার কি খুব কষ্ট হচ্ছে? তোমাকে এভাবে কারা আঘাত করেছে? তোমাকে কারা মারতে চেয়েছিল? তে উঠে বসার চেষ্টা করলো এবং জাঙ্কুক তাকে সাহায্য করলো। আমি এখন ঠিক আছি। জাঙ্কুক একটু শান্ত হলো এবং তের কপালে একটা চুমু দিল। আমি দুঃখিত, আমি সত্যিই দুঃখিত। আমি তোমাকে সুরক্ষা দিতে পারিনি। তোমার বিপদের সময় আমি তোমার পাশে থাকতে পারিনি। জাঙ্কুক, তুমি এমন কথা বলছো কেন? তুমি একজন ক্যাপ্টেন। তুমি কখনোই শুধু তোমার প্রিয় মানুষটাকে বাঁচাতে পারো না, তোমার সবাইকে বাঁচাতে হবে। আমি জানি তুমি আমাকে কখনোই ছেড়ে চলে যেতে পারো না। আমি ভালো থাকবো। মুহূর্তেই সেখানে একজন সৈনিক আসলো। স্যার, আপনার
আপনাদের মাঝে হস্তক্ষেপ করার জন্য দুঃখিত, কিন্তু আমাদের সেখানে যেতে হবে। সূর্য ওঠার আর কয়েক মিনিট বাকি আছে। আমরা যদি সেখানে ঠিকমতো পৌঁছাতে না পারি তাহলে আমরা রাষ্ট্রপতিকে বাঁচাতে পারবো না। এই বলে সৈনিকটা সেখান থেকে চলে গেল। তে অনুভব করলো জাঙ্কুক তার হাত শক্ত করে ধরে আছে। জাঙ্কুক তেকে ছেড়ে যেতে চায় না। তে জাঙ্কুকের হাতের উপর হাত আলতো করে রেখে বলল, জাঙ্কুক তোমাকে এখন যেতে হবে। তে কণ্ঠ দুর্বল ছিল, জাঙ্কুকের চোখে পানি ছিল। জাঙ্কুক তের দিকে তাকিয়েছে এবং তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা হাসি দিয়েছে। জাঙ্কুক তোমাকে এখন যেতে হবে, তুমি কি বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তে সান্ত্বনা দেওয়ায় জাঙ্কুক উঠে দাঁড়ালো এবং বলল, আমি ফিরে আসবো, দয়া করে সুস্থ থাকবে। জাঙ্কুক তেকে আবারও চুমু করলো আর বলল, তুমি আমার ক্লান্তি দূর করার একমাত্র ঔষধ। জাঙ্কুক তুমি আমার সেই মানুষ যার কাছে আমি শান্তিতে ঘুমাতে পারি। আমি তোমার জন্য ওয়েট করব, তুমি ভালোভাবে ফিরে এসো। জাঙ্কুক না চাইতো সেখান থেকে তার চলে যেতে হয়। হয়তো এটা তাদের দ্বিতীয়বারের মতো শেষ দেখা। রাজধানীর একটা ট্রেন্ডে এই গল্পের ভিলেন দাঁড়িয়ে আছে। জাঙ্কুক সেখানে পৌঁছালো, কিন্তু জাঙ্কুক এখনো সেই সবের জন্য প্রস্তুত নয়। কিন্তু জাঙ্কুকে প্রস্তুত হতে হবে। সে একজন সৈনিক এবং একজন ক্যাপ্টেন, তাকে যে কোনো মুহূর্তে প্রস্তুতি নিতে হবে। রেইনার রাস্তার পাশে ছিল এবং তার পাশে সৈনিকরা ছিল এবং জাঙ্কুকে তাদেরকে দেখে খুব বেশি ঘৃণা হচ্ছে। প্রথমত এই যুদ্ধ শুরু করার কোনো মানেই হয় না। আপনি কেন এরকম করছেন? মালিক হওয়ার জন্য? আপনি কিসের মালিক হতে চান যেটা আপনার নয়? রেইনারের পাশে জেইয়ন দাঁড়িয়ে ছিল, তার পেটে ব্যান্ডেজ করা। এখন জাঙ্কুক খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে দের কার সাথে লড়াই হয়েছে। জাঙ্কুক তার হাত মুট করেছে কারণ সে জেইয়নকে মারতে চায়, কিন্তু জাঙ্কুক চায় জেইয়নের মৃত্যু আরো ভয়ঙ্কর ভাবে হোক। আপনি কেন এসব করছেন? আমি তা খুব ভালো করে বুঝতে পারছি। আপনি নায়ক হতে চান, তাই না? জাঙ্কুক কোনো কথা বলেনি কারণ জাঙ্কুক কোনো নায়ক হতে চায় না। জাঙ্কুক দেশকে রক্ষা করার জন্য সত্যি এবং ন্যায়ের পথে গিয়েছে। আর এটা কি যুদ্ধ করার জন্য যথেষ্ট নয়? আপনি কি সত্যিই নায়ক হতে চান, ক্যাপ্টেন? রেইনার তার কথা থামিয়ে তার পকেট থেকে একটা কাগজ বের করলো। যান ক্যাপ্টেন, আপনার বাবাকে বাঁচান। রেইনারের কথা শুনে জাঙ্কুকের ভুরু কুঁচকে গেল। বাবা কথাটা শুনে জাঙ্কুকের একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই কথাটা শোনার জন্য জাঙ্কুক মোটেও প্রস্তুত ছিল না। কি ফালতু কথা বলছেন? বাবা মানে? রেইনার ধীরে ধীরে জাঙ্কুকের দিকে তাকিয়ে হাসতে লাগলো, যেটা জাঙ্কুকের মোটেও ভালো লাগেনি। আরে ক্যাপ্টেন, আপনি সত্যি আপনার বাবাকে চিনতে পারেননি? জাঙ্কুকের অনেক খারাপ লাগছে এবং জাঙ্কুক কেন জানি না অনেক বেশি নার্ভাস বোধ করছে। আপনি চুপ করুন। আহ ক্যাপ্টেন, আপনি কিভাবে জানলেন না? আপনার বাবা একজন রাষ্ট্রপতি, ক্যাপ্টেন। জাঙ্কুক এই কথা শুনে নিথর হয়ে গেল। সে কোনো কথা বিশ্বাস করে না, সে এগুলো বিশ্বাস করতেও চায় না। জাঙ্কুক মনে করছিল রেইনার তার ব্রেন ওয়াশ করছে। জাঙ্কুক রেইনারের দিকে একটা বন্দুক তাক করে বলল, আপনার ওই নোংরা মুখটা বন্ধ করুন। রেইনার হাসলো, হয়তো তার কাছে এটা মজার মনে হয়েছে। রেইনার তার কাগজটা জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারলো, কিন্তু জাঙ্কুক সেই কাগজটার দিকে তাকালো না। ক্যাপ্টেন, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে কাগজটা উঠিয়ে দেখুন আর তাকে খুঁজে বের করুন। আর যদি না হয় তাহলে তো ভালোই হলো। তাকে আর আপনারা কখনোই জীবিত দেখতে পাবেন না। আপনার কাছে মাত্র 10 মিনিট সময় আছে ক্যাপ্টেন। দ্রুত তাকে খুঁজে বের করুন, না হলে অটোমেটিকলি তার মাথায় বুলেট ঢুকে যাবে এবং সে মারা যাবে। এখন আপনার চিন্তা, আপনি কি করবেন? জাঙ্কুক অনেক চাপ অনুভব করছিল। জাঙ্কুক কি করবে বুঝতে পারছিল না। এইদিকে তার হাতের সময়ও ফুরে আসছিল। শুনুন ক্যাপ্টেন, আপনি একটা কথা মনে রাখবেন যে শুধু আপনি নিজেই তাকে খুঁজে বের করতে পারবেন। এতে যদি আপনার সহযোগীরা আপনাকে সাহায্য করে তাহলে 10 মিনিট হওয়ার আগেই রাষ্ট্রপতিকে মেরে ফেলা হবে। জাঙ্কুক চাপের কারণে তার বন্দুকটি শক্ত করে চেপে ধরেছিল। তবে যাই ঘটুক না কেন, একজন সৈনিক হিসাবে রাষ্ট্রপতিকে তাকে বাঁচাতেই হবে। জাঙ্কুক দ্রুত কাগজটা তুলে নিল। রেইনার হাসছিল কারণ ও জানতো জাঙ্কুক এই কাজটাই করবে। জাঙ্কুক কাগজটা তুলতেই তার ভুরু কুঁচকে গেল। সেখানে একটা কোড লেখা ছিল। যেহেতু জাঙ্কুক কোড সমাধান করতে অনেক দক্ষ ছিল, যার কারণে খুব সহজেই সেই কোডটা সে সমাধান করে ফেলে। জাঙ্কুক কয়েক সেকেন্ড কাগজের দিকে তাকিয়ে সেখান থেকে দৌড়াতে লাগলো। কোডটিতে কোন জায়গার কথা উদ্দেশ্য করা ছিল সেটা জাঙ্কুক জানে না, কিন্তু জাঙ্কুক তার বিশ্বাসের উপর অটল ছিল। জাঙ্কুক খুব দ্রুত দৌড়াচ্ছিল, তার পা অসাড় হয়ে যাচ্ছিল এবং আগে তার থেকে অনেক দূরে ছিল, কিন্তু জাঙ্কুকে রাষ্ট্রপতিকে বাঁচাতেই হবে। জাঙ্কুক 5 মিনিট দৌড়ানোর পর আটিটির মধ্যে পৌঁছে গিয়েছে। কি
কিন্তু সেখানে আরেকটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জাঙ্কুক পোশাক পরিচ্ছন্নের রুমটা খুঁজে পাচ্ছে না। জাঙ্কুকের হাতে আর মাত্র 5 মিনিট সময় ছিল। সে কস্টিউম রুমটা খুঁজে বের করতে পারছিল না। জাঙ্কুকের মনে হচ্ছিল এটা খুব কঠিন হতে চলেছে। জাঙ্কুক সবকিছু খুঁজতে লাগলো। ঘড়ির কাঁটা টিক টিক করে শব্দ করছে। তবে জাঙ্কুক এটাতে খুশি হয়েছে যে সে 3 মিনিটের মধ্যে কস্টিউম রুমটা খুঁজে পেয়ে গেছে। জাঙ্কুক কস্টিউম রুমের ভিতর ঢুকে সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। তবে জাঙ্কুক এখনো রাষ্ট্রপতিকে খুঁজে পায়নি। আর মাত্র 2 মিনিট বাকি। জাঙ্কুক নিজের উপর নিজে অনেক বেশি চাপ অনুভব করছিল। জাঙ্কুকের মাথা ব্যথা করছে এবং তার পুরো শরীর এখন অসাড় হয়ে আসছিল। জাঙ্কুক আরেকটা তাঁবু দেখতে পেল। সেখানে সাকার অনুষ্ঠিত হয়। দুবার না ভেবে জাঙ্কুক সেখানে ঢুকে গেল। জাঙ্কুক নিশ্চিত ছিল এখানে আরেকটা কস্টিউম রুম আছে। আর মাত্র 1 মিনিট বাকি আছে, প্রায় শেষ সময়। জাঙ্কুক পোশাকের রুমটা খুঁজে পেয়েছে এবং সেখানে রাষ্ট্রপতিকে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। তার মুখটা ছিল বাঁধা এবং তার মাথা বরাবর গুলি সেট করা ছিল। আর এদিকে রাষ্ট্রপতির গায়ে ফোঁটা ফোঁটা মোম পড়ছিল। জাঙ্কুক রাষ্ট্রপতির দিকে এগিয়ে যেতে লাগলো তাকে বাঁচানোর জন্য। সেখানে যেতেই জাঙ্কুকের উপরেও গরম মোমের ফোঁটা পড়তে থাকলো। জাঙ্কুকের হাতের উপর গরম মোমের ফোঁটা পড়ছে এবং জাঙ্কুক অনুভব করছে তার হাত পুড়ে যাচ্ছে। কিন্তু সে থামলো না, কারণ তার রাষ্ট্রপতিকে বাঁচাতেই হবে। আর মাত্র 30 সেকেন্ড। জাঙ্কুক রাষ্ট্রপতির মুখ থেকে রুমালটা খুলে ফেলে দিল এবং ব্যক্তিটি অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। আর মাত্র 25 সেকেন্ড। জাঙ্কুক দড়ি খুলতে পারছিল না, কারণ সেটা অনেক শক্ত ছিল এবং জাঙ্কুকের কাছে এমন কিছু ছিল না যেটাতে জাঙ্কুক দড়িটা কেটে ফেলে দিবে। জাঙ্কুক অনেক বেশি চেষ্টা করছিল, যার কারণে রাষ্ট্রপতি বলে উঠলো, ওখানে একটা গ্লাস আছে, ভেঙে দাও। রাষ্ট্রপতির কণ্ঠ কাঁপছিল এবং জাঙ্কুক হতবাক হয়ে গিয়েছে, কারণ জাঙ্কুক ভাবছে এই কণ্ঠ সে আগেও শুনেছে। জাঙ্কুক দ্রুত একটা খালি মদের বোতল ভেঙে ফেললো এবং জাঙ্কুক কাচের একটা ধারালো অংশ নিয়ে দড়িটা কাটতে লাগলো। তবে এতে জাঙ্কুকের হাত কেটে গিয়েছে, কারণ সে অনেক অসাবধানতার সাথে অনেক দ্রুত কাজটা করছে। আর মাত্র 15 সেকেন্ড। জাঙ্কুক সফলভাবে দড়িটা কাটতে পেরেছে। আর দড়িটা এত শক্তভাবে বাঁধা ছিল যেটাতে রাষ্ট্রপতির হাতে দাগ হয়ে গেছে। স্যার, আমাদের এখন এখান থেকে বের হতে হবে। জাঙ্কুক রাষ্ট্রপতির হাত ধরে দৌড়াতে দৌড়াতে এই কথাটা বলছিল। আর মাত্র 10 সেকেন্ড। জাঙ্কুকের অন্যরকম অনুভূতি হচ্ছিল। তারা তো সেখান থেকে বের হয়ে এসেছে, কিন্তু জাঙ্কুকের মনে হচ্ছিল না তারা শুধুমাত্র এখানে একটা গুলি রেখেছে। আর মাত্র 5 সেকেন্ড। তারা দুজনেই সফলভাবে তাঁবু থেকে বের হয়ে এলো এবং জাঙ্কুক রাষ্ট্রপতির হাত ধরে দ্রুত দৌড়াতে লাগলো এবং তারা একটু দূরে যেতেই বড় ধরনের একটা বিস্ফোরণ হয়েছিল। জাঙ্কুক যা ভেবেছে ঠিক সেটাই ঘটেছে। তারা দুজনে মাটিতে লুটিয়ে পড়েছে এবং সার্কিটের মধ্যে আগুন লেগে গিয়েছে। হঠাৎ আরেকটা বোমা বিস্ফোরণের শব্দ শুনে জাঙ্কুক অবাক হয়ে উঠেছে। মাদার ফাকাররা এখানে সব জায়গায় বোমা লাগিয়ে রেখেছে। জাঙ্কুক রাষ্ট্রপতিকে উঠে দাঁড়াতে সাহায্য করলো এবং সঙ্গে সঙ্গে রাইডগুলো বিস্ফোরণ হওয়া শুরু করলো। তারা ফেরিস হুইলের পাশে ছিল। হঠাৎ ফেরিস হুইলের মধ্যেও একটা বিস্ফোরণ হয়েছে। ফেরিস হুইলটা মাটিতে পড়তে পড়তে আবারও বড় ধরনের একটা বিস্ফোরণ হয়েছে। জাঙ্কুকের বুকটা অনেক ব্যথা করছিল, কারণ এই ফেরিস হুইলে জাঙ্কুকের অনেক স্মৃতি ছিল। এখানে জাঙ্কুক আর টের প্রথম চুমু হয়েছিল। তারা দৌড়াতে দৌড়াতে আর্কেটের থেকে অনেক দূরে এসেছে। এখন তারা নিরাপদ। এরপর জাঙ্কুক রাষ্ট্রপতিকে সামনে রেখে বলল, স্যার, আপনি ঠিক আছেন? কিন্তু জাঙ্কুক তখন অবাক হয়েছে যখন রাষ্ট্রপতি তাকে হালকা করে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক অনুভব করলো তার কষ্টের অনুভূতি বাড়ছে। জাঙ্কুক সেখানেই জমে গেল, কারণ জাঙ্কুক বুঝতে পেরেছিল যে রাষ্ট্রপতি কান্না করছে। আমি দুঃখিত জাঙ্কুক, আমি সত্যিই দুঃখিত। জাঙ্কুক নিজেকে নিয়ে ভাবতে চায় না, কিন্তু প্রেসিডেন্টের মুখে তার নামটা শুনে অনেক অবাক হয়ে গেছে। হয়তোবা রেইনার তার নামটা প্রেসিডেন্টের কাছে বলেছে। তখন জাঙ্কুক কৌতূহল নিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করলো, আপনি কি সম্ভবত আমার বাবা? এরপর রাষ্ট্রপতি জাঙ্কুককে ছেড়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক তার ক্ষত বিক্ষত মুখটা দেখতে পেয়েছিল ভালোভাবে। জাঙ্কুকের মনে হচ্ছিল জাঙ্কুক তার নিজের প্রতিচ্ছবি দেখছে, কারণ তার বাবা আর তার মুখটা প্রায় একরকমই। রাষ্ট্রপতির মাথা নাড়ল এবং অপরাধ বোধ করে বলল, তোমার মা আমার থেকে তোমাদের দুজনকে কেড়ে নিয়ে গিয়েছিল এবং আমি তোমাদের দুই ভাইকে অনেক খুঁজেছিলাম, কিন্তু কোথাও পাইনি। আমি রাষ্ট্রপতির পদে কাজ করেছি যেন তোমাদের দুজনকে খুঁজে পেতে আমার সুবিধা হয়। কথাগুলো শুনে জাঙ্কুকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। রাষ্ট্রপতি হালকা করে জাঙ্কুকের মুখটা ধরল। জাঙ্কুকের এ ধরনের অনুভূতি কখনো হয়নি, কারণ জাঙ্কুক তার বাবার ভালোবাসা কখনোই পায়নি। আমি অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি, তবে এটাতে দুঃখিত যে এটা একটা যুদ্ধের সময়। আমি সত্যি তোমাকে দেখে অনেক খুশি। আপনি কি সত্যি আমার বাবা?
জাঙ্কুক অনুভব করছিল, কিন্তু জাঙ্কুক বুঝতে পারছিল না, কারণ জাঙ্কুক তার বাবাকে কখনোই দেখেনি। জাঙ্কুক সারা জীবন তার বাবার জন্য আকুল ছিল। জাঙ্কুক জানতে চেয়েছিল সন্তানের পাশে একজন বাবা থাকলে কেমন অনুভূতি হয়। জাঙ্কুক তো তার বাবার ভালোবাসা না পেয়ে ছোট থেকে বড় হয়েছে, তবে জাঙ্কুক এখন অবশেষে তার বাবাকে পেয়ে গেছে। কুকি, আমি কি তোকে আবারও জড়িয়ে ধরতে পারি? কথাটা শুনে জাঙ্কুকের অনেক ভালো লাগলো এবং জাঙ্কুকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আমি কি আপনাকে বাবা বলে ডাকতে পারি? সঙ্গে সঙ্গে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরলো। তারা এই অনুভূতি কয়েক দশক ধরে খুঁজছিল, কিন্তু রাষ্ট্রপতি কিছু একটা ভেবে জাঙ্কুককে ছেড়ে দিল। আমরা এটা পরেও করতে পারি, কিন্তু তোমাকে এখন যেতে হবে। জাঙ্কুক বিভ্রান্ত বোধ করলো, তার বাবা কি বলছে সে বুঝতে পারছে না। রেইনার আর আমেরিকান সৈনিকরা কোরিয়াতে পারমাণবিক বোমা ফেলার সিদ্ধান্ত নিচ্ছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছে, আর এটা হলে আমাদের দেশ একদম ধ্বংস হয়ে যাবে। জাঙ্কুক বেশ হতাশ হয়ে এইসব কথা শুনছে। আমাদের তাদেরকে থামাতে হবে, না ছাড়া অনেক দেরি হয়ে যাবে। তারা হয়তো এতক্ষণে হেলিকপ্টারে উঠতে শুরু করেছে। জাঙ্কুক দুবার না ভেবে সোজা রাজধানীর কেন্দ্রে ফিরে গেল। জাঙ্কুক অনেকটাই দেরি করে ফেলেছে, কারণ রেইনার ইতিমধ্যে হেলিকপ্টারে উঠতে শুরু করেছে, আর রেইনারের সাথে জেইয়নও ছিল। জাঙ্কুক কি দেরি করে ফেলেছে? একটি মাত্র হেলিকপ্টার আছে, আর বাকি সৈনিকরা যুদ্ধ করছে। রাজধানীতে একটি যুদ্ধক্ষেত্রতে পরিণত হয়েছে, কিন্তু জাঙ্কুক এইসব নিয়ে একদম উদ্বিগ্ন নয়। জাঙ্কুকের উপায় খুঁজতে হচ্ছে, কারণ তাদের ছেড়ে দিলে তারা আমেরিকাতে পৌঁছে যাবে। এখনো তারা বেশি দূর উঠতে পারেনি। জাঙ্কুক দেখলো এখনো হেলিকপ্টারের সিঁড়িটা ওঠানো হয়নি, আস্তে আস্তে উঠছে। তবে ওইটা ধরার জন্য দক্ষতার প্রয়োজন ছিল। জাঙ্কুক একটা ট্রাক দেখতে পেল এবং হেলিকপ্টারটা সেখানেই ছিল এবং সিঁড়িটি ঝুলছিল। জাঙ্কুক দৌড়াতে দৌড়াতে ট্রাকটির উপর উঠে পড়ে এবং সেই সিঁড়িটিকে ধরে ফেলে। জাঙ্কুকের হাত পিছলিয়ে যাচ্ছিল, জাঙ্কুক তো প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু জাঙ্কুক তবু শক্ত করে সেই সিঁড়িটিকে ধরে ফেলে। জাঙ্কুক ইতিমধ্যে বাতাসে উঠছে এবং হেলিকপ্টারে উঠছে, তবে রেইনাররা এখনো বুঝতে পারেনি যে জাঙ্কুক তাদের কাছে পৌঁছে গিয়েছে। জাঙ্কুক ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। জাঙ্কুক অবশেষে হেলিকপ্টারের দরজার কাছে পৌঁছে গিয়েছে এবং জাঙ্কুককে দেখে সবার অবাক হতে একদম বাকি রইল না। জেইয়ন হেলিকপ্টার নিয়ন্ত্রণ করছিল এবং রেইনার হুকুর পেছনে বসেছিল। জাঙ্কুক তাদের দেখেছে এবং আগে থেকেই পরিকল্পনা করেছিল। রেইনার রেগে গিয়ে জাঙ্কুককে ঠেলে ফেলে দিতে চেয়েছিল। নাম বলছি, নাম, না ছাড়া কিন্তু মেরে ফেলে দিতে একদম দ্বিধাবোধ করব না। জাঙ্কুক এখন খেয়াল করলো রেইনারের হাতে গুলি লেগেছে এবং রেইনারকে দেখতে দুর্বল লাগছিল। আমি কি তোর মতো কাপুরুষ নাকি? যুদ্ধ করতে এসেছি, তুই কেন যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাচ্ছিস? রেইনার রেগে গিয়ে জাঙ্কুককে ঘুষি মেরেছে, তবে তার আগে জাঙ্কুক তার মুখ সরিয়ে নিয়েছে। রেইনার জাঙ্কুকের পেটে লাথি মেরেছে। এটা জাঙ্কুক কখনোই আশা করেনি। জাঙ্কুক তো পড়ে যাওয়ার অবস্থা। আরে তাকে গুলি করে মেরে ফেলুন। রেইনার গুলি করেনি। জাঙ্কুকের পরিকল্পনা নষ্ট করার জন্য রেইনার আগে জাঙ্কুককে আঘাত করতে যায়, তবু জেইয়ন শুধু চিৎকার করতে থাকে। রেইনার, তাকে গুলি করে হত্যা করে ফেলুন। কেন জানি না রেইনার জেইয়নের কথায় অনেক বিরক্ত বোধ করলো। জেনারেল, আপনি কি বললেন? আমি বলছি তাকে গুলি করে মেরে ফেলুন, তাকে বাঁচিয়ে রাখা আমাদের জন্য ক্ষতিকর। জেইয়নের কথা শেষ না হতেই হঠাৎ রেইনার জেইয়নের মাথায় গুলি করে দেয়। আপনি হয়তো বেশি জেনে ফেলেছেন, তাই আর আপনাকে রাখার কোনো দরকার নেই। জিওনকে হঠাৎ করে এভাবে গুলি করে দেওয়াতে জাঙ্কুক অনেক বেশি অবাক হয়ে যায়। জাঙ্কুক জানে এটাই হবে, কারণ শত্রু কখনো বন্ধু হতেই পারে না। রেইনার তো শুধুমাত্র জেইয়নকে ইউজ করেছে এবং রেইনারের কাজ শেষে সে জেইয়নকেই মেরে ফেলেছে। জেইয়নের মাথা দিয়ে রক্ত পড়ছে এবং জেইয়ন হেলিকপ্টার থেকে নিচে পড়ে যাচ্ছিল। হেলিকপ্টারটা তার গতি হারিয়ে নিচে পড়তে নিচ্ছিল। রেইনার দ্রুত স্টিং ধরলো, আর এটা জাঙ্কুকের সুযোগ ছিল। জাঙ্কুক দ্রুত একটা লাথি মেরে রেইনারের হাত থেকে গুলি ফেলে দিল। জাঙ্কুক আর রেইনার মারামারি করছিল। তারা দুজন দুজনকে হেলিকপ্টার থেকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছিল। হেলিকপ্টারটা নিয়ন্ত্রণ হারানোর আগেই হুকো সেটা ধরে ফেলে এবং হুকো হেলিকপ্টারটা নিয়ন্ত্রণ করতে চাইছিল, কিন্তু হুকোর পক্ষে অনেক কষ্টসাধ্য হয়ে গিয়েছিল হেলিকপ্টার নিয়ন্ত্রণ করা, কারণ রেইনার এবং জাঙ্কুক ইতিমধ্যে মারামারি করা শুরু করে দিয়েছে। জাঙ্কুক রেইনারকে ধরেছে। জাঙ্কুক রেইনারকে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত। এদিকে রেইনারও জাঙ্কুককে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠেছে। সৌভাগ্যবশত রেইনার তার হেলিকপ্টারের মেঝেতে বসেছিল। তারা
আকাশে উঠছে এবং হেলিকপ্টার প্রায় মেঘের সাথে ছোঁয়া লাগছে। হুগো ঠিক মতো হেলিকপ্টার নিয়ন্ত্রণ করতে পারছে না। রেইনার জাঙ্কুকের দিকে তাকিয়ে হাসলো। কখনো কখনো অন্যের কাজে হস্তক্ষেপ করা সুন্দর হয়ে দাঁড়ায় ক্যাপ্টেন জিওন। জাঙ্কুক রেইনারের দিকে তাকালো। রেইনার জাঙ্কুকের আঙ্গুলের উপর পা দিয়ে ধরে রেখেছে। এতে জাঙ্কুক অনেক বেশি ব্যথা পাচ্ছে এবং রেইনার হাসতে হাসতে বলল, ক্যাপ্টেন আপনার কি কোনো শেষ কথা আছে? জাঙ্কুক হাঁপিয়ে উঠেছে। জাঙ্কুক জানে না এরপরে কি হবে, তবে জাঙ্কুক গর্বিত যে সে এই পর্যন্ত আসতে পেরেছে। আপনি কি এই কথাটা জানেন যে আপনি যেভাবে প্রতারণা করেছেন সেভাবেই আপনি হেরে যাবেন? এটা তো একটা ফালতু কথা। আপনি কি আপনার ছেলেকে সহকর্মী হয়ে পাঠাননি? আসলে আপনি তো আপনার ছেলেকে গুপ্তচর হিসাবে পাঠিয়েছিলেন এবং আমিও আপনার কাছে একজনকে পাঠিয়েছিলাম। সেটা কি আপনি জানেন? রেইনার অনেক নার্ভাস বোধ করলো এবং সে আর অন্য কিছু ভাবতে চাইলো না। রেইনার ধীরে ধীরে পিছাতে লাগলো, কারণ রেইনার যা ভাবছে সেটা সত্যি হবে কিনা। বাবা আমি দুঃখিত, কিন্তু আমি আপনার মতো খারাপ হতে চাই না। এবং এটাই ছিল জাঙ্কুকের হাতে ছেড়ে দেওয়ার ইঙ্গিত। হঠাৎই হুগো হেলিকপ্টারে থাকা বোমার রিমোট চেপে দেয়, যার কারণে আকাশ থেকে বিস্ফোরিত হয়ে জোরে শব্দ শোনা যায়। উপর থেকে হেলিকপ্টারটি বিস্ফোরিত হতে দেখে টেট একদম চিৎকার করে উঠেছে। এটা তার জন্য খুবই সহজ হতো, কিন্তু সেখানে জাঙ্কুক ছিল। জাঙ্কুককে সেই হেলিকপ্টারে ছুটতে দেখে তে সেই ব্যথা ভর্তি শরীর নিয়ে দাঁড়িয়েছিল এবং হেলিকপ্টারটি বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে তে আর বিশ্বাস করতে পারছে না যে জাঙ্কুক বেঁচে নেই। তে পুরো থমকে গিয়েছে। তে আর কোনোই কথা বলতে পারছে না। আমি বোগামকে হারিয়েছি। আমি তোমাকে হারাতে পারবো না জাঙ্কুক। তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমি বাঁচবো না। সবাই বিস্মিত হয়ে গেছে। অনেক মানুষের মৃতদেহ পড়ে আছে, অনেক বাড়ি ঘরও পড়ে গেছে, আর চারদিকে শুধু রক্তের চিহ্ন। মাস্টার মাইন্ড তো শেষ, তার মানে যুদ্ধ শেষ, কিন্তু আমাদের ক্যাপ্টেন? সৈনিকরা সবাই হতাশ বোধ করছে। হেলিকপ্টারটা আছড়ে মাটিতে পড়ে গেল এবং হেলিকপ্টারের টুকরোগুলো দেখে সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছিল। হেলিকপ্টারটা বিস্ফোরিত হওয়ার আগে তারা দেখেছিল জাঙ্কুককে পড়ে যেতে, কিন্তু তারা জানে না জাঙ্কুক আদৌ বেঁচে আছে কিনা। এদিকে তে দুর্বল হয়ে হাঁটু কেড়ে মাটিতে বসে পড়ল। সৈনিকরা মাটিকে সম্মান করছিল, যা দেখে তের মন একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। তে কান্না করতে করতে সবার দিকে তাকিয়েছে। না না, এটা কখনোই হতে পারে না। দাঁড়াও, আমরা তো তার এখনো মৃতদেহ দেখিনি। তাহলে তোমরা কেন মাটিকে সম্মান করছো? সে তো বেঁচেও যেতে পারে। আমি জানি সে মরেনি, সে বেঁচে আছে। থামো তে, আর কান্না করো না। না না, ক্যাপ্টেন হয়তো বেঁচে আছে, সে মরতে পারে না। তে থামো, সে মরতে পারে না। আমি বিশ্বাস করি না। দয়া করে কেউ বলো যে ক্যাপ্টেন মরেনি। আমাদের এখন এটা মেনে নিতে হবে। তে তুমি বোঝার চেষ্টা করো। তে বারবার মাথা দিয়ে না করছে। তে কোনো মতেই মানতে রাজি না। তুমি মিথ্যা কথা বলছো। আমি বিশ্বাস করি না। আমি মানি না সে মারা গেছে। তের এত কান্না দেখে বাকি সৈনিকরা করুণার দৃষ্টিতে তাকিয়েছিল। কেউ কথা বলছিল না, কারণ কেউ জানেই না যে ক্যাপ্টেন বেঁচে আছে কিনা। কেউ কথা বলছিল না বলে তে সামনের দিকে এগিয়ে গেল। জাঙ্কুক, তুমি আমার সাথে মজা করছো তাই না? দয়া করে বের হয়ে এসো। তারা সবাই বলছে তুমি নাকি মারা গেছো, কিন্তু আমি তা একদম বিশ্বাস করি না। তুমি মরতে পারো না জাঙ্কুক, প্লিজ দয়া করে ফিরে আসো। আমি আর পারছি না। এটা কি মজা করার সময়? তুমিই বলো। জাঙ্কুক ফিরে আসো প্লিজ। তে কান্না করতে করতে মাটিতে বসে পড়েছে। অন্যান্য সৈনিকরা অনেক অবাক হয়েছে, কারণ তে ক্যাপ্টেনকে জাঙ্কুক বলে ডাকছিল এবং তুমি করে ডাকছিল। সিওকজিন দৌড়ে গিয়ে তেকে জড়িয়ে ধরলো, কারণ সে বুঝতে পারছিল এখন তের মাঝে কতটা ঝড় বয়ে যাচ্ছে। তে শান্ত হও, আর কেঁদো না। সে আমাদের ছেড়ে চলে গেছে। সে আমাদের মাঝে আর কখনো ফিরে আসবে না। তে আর নড়াচড়া করছে না, কিন্তু তার চোখ যেন বাদ মানছে না। তে তো এখন নীরবে কেটে চলেছে। এদিক থেকে সিওকজিনও অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। সে তো আমাকে কথা দিয়েছিল, আমরা আবার দেখা করব, আমাদের আবার দেখা হবে, আমাদের বিয়ে হবে, আমরা সংসার করব। সে কখনো মারা যাবে না। এখন আমার কি হবে? আমি কিভাবে থাকবো তাকে ছাড়া? সে কি আমার কথা একটু ভাবলো না? সে আমাদের বাঁচিয়েছে, আমাদের দেশকে বাঁচিয়েছে। সে আমাদের জন্য যা করেছে সেটা যদি না করতো তাহলে আমরা হয়তোবা এতক্ষণে বেঁচে থাকতাম না। লেফটেন্যান্ট লি কথা বলল এবং যারা বেঁচে গিয়েছিল তারাও বেরিয়ে এলো।
এবং জাঙ্কুক যা করেছে এটার জন্য তো সবাই প্রশংসা করছে। তে থমকে আছে। তে এখনো মেনে নিতে পারছে না যে তার ভালোবাসার মানুষটা আর এই পৃথিবীতে নেই। আমাদের নিজেকে চালিয়ে নিতে হবে, তে নিজেকে সামলাও। কিন্তু তে চুপচাপ আছে। তে আর কোনো কথা বলছে না। সে একদিন ঠিক জানে যে সে আর কখনোই তেকে প্রফুল্ল করে তুলতে পারবে না। আমাদের এখন যেতে হবে, আমাদের দেশকে ঠিক করতে হবে, চলো তে। সিউকজিন তের হাত ধরলো। তার আগে একজন সৈনিক চিৎকার করে উঠলো। সেই সৈনিকটা একটা জঙ্গলের মধ্যে গাছের দিকে ইশারা করলো, এই যে এইদিকে দেখো। এবং তারা সবাই যে ব্যক্তিটিকে দেখে তা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে ওঠে। সেটা আর কেউ ছিল না, ক্যাপ্টেন জিয়ন জাঙ্কুক ছিল। তিনি বেঁচে আছে, তিনি আমাদের ছেড়ে যায়নি। কথাটা শুনে সবাই উল্লাস করতে থাকে এবং চিৎকার করতে থাকে। আহত হওয়ার কারণে জাঙ্কুক ভালোভাবে উঠে দাঁড়াতে পারছিল না। তখনই অনেকগুলো সৈনিককে জাঙ্কুককে সাহায্য করতে লাগে। তে পুরো জমে গেছে এবং তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে পেরেছে, সে মিশন শেষ করতে পেরেছে। সবাই তো জাঙ্কুককে নিয়ে অনেক বেশি উল্লাস করছিল। জাঙ্কুকের গায়ে অনেক আঘাতের চিহ্ন এবং কাপড়ে রক্তের দাগ। তবে এত আঘাত পাওয়ার পরেও যে তিনি দেশকে রক্ষা করতে পেরেছে এটাতেই জাঙ্কুক খুশিতে হেসে উঠল। তে উঠে দাঁড়ালো এবং তার ভালোবাসার মানুষের কাছে দৌড়ে যেতে লাগলো। তবে একটা পদক্ষেপ নেওয়ার আগেই কিছু একটা অদৃশ্য শক্তি তেকে আর সামনের দিকে এগিয়ে যেতে দিচ্ছিল না। সেখানে পরি হাজির এবং তে এই মুহূর্তে কি করবে কিছু বুঝতে পারছে না। পরি একটা আন্তরিক হাসিতে বলল, অভিনন্দন তে, তুমি এটা ভালোভাবে সম্পূর্ণ করতে পেরেছো। কিন্তু তে হাসতে পারছে না। তে ভাবছে তার সাথে কি হচ্ছে। মিস পরি, আমি কেন নড়তে পারছি না? তে নড়াচড়া করতে চাইছে। তে জাঙ্কুকের কাছে যেতে চাইছে, কিন্তু একটা অদৃশ্য শক্তি তেকে ধরে রেখেছে। তে সেখান থেকে ছোটার চেষ্টা করছে। পরি চোখ মেলে তাকালো তের দিকে, কিন্তু এটা তের মোটেও ভালো লাগেনি। মিস পরি, আমাকে দয়া করে ছেড়ে দিন, আমি জাঙ্কুককে জড়িয়ে ধরতে চাই। দেখুন সে বেঁচে আছে, আমার ভালোবাসার মানুষটা বেঁচে আছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। তোমাকে তো এখন ভবিষ্যতে ফিরে যেতে হবে তে। তে অনুভব করছিল তে পুরো কাছের মতো ভেঙে পড়েছে। সে যন্ত্রণা অনুভব করছিল। আমি কি আবারও ফিরে আসবো এখানে? তে, তুমি তোমার মিশন সম্পূর্ণ করেছো, এখন তোমাকে ফিরে যেতে হবে। না, আমি যেতে চাই না, আমাকে একা ছেড়ে দিন দয়া করে, আমি ফিরে যেতে চাই না। তে চিৎকার করে বলছিল, কিন্তু একটা অদৃশ্য শক্তিকে। তবে পরি করুণার দৃষ্টিতে তের দিকে তাকিয়েছিল। আমিও চাই না এটা করতে, কিন্তু তোমাকে তো ফিরে যেতেই হবে। তে কান্না করছে আর মাথা নাড়াচ্ছে। তে যেতে চায় না। মিস পরি, আপনি আমার সাথে এরকম করতে পারেন না। যদি তুমি ফিরে যেতে না চাও তাহলে কি হবে? আমি ভবিষ্যৎ এলোমেলো করে ফেলবো, আমার আর পুনর্জন্ম হবে না। আমি আর পুনর্জন্ম নিতে চাই না। যদি এরকমটা কিছু হয় তাহলে আমার কিছু যায় আসে না। আমার পুনর্জন্মের দরকার নেই, আমি আর ভবিষ্যতে ফিরে যেতে চাই না। আমি জাঙ্কুককে কখনোই ছেড়ে চলে যেতে পারবো না। শুধু এই কারণ না, অন্য কোনো কারণ আছে? ঠিক আছে, আমি তোমাকে যেতে দেব। কিন্তু তে ঠিক বুঝতে পেরেছে যে পরীর কথার ভিতর কোনো কারণ আছে। কিন্তু শোনো, তুমি যদি এখানেই থেমে যাও তাহলে কোরিয়াতে আবার যুদ্ধ শুরু হবে। আমেরিকানরা কোরিয়াকে আবার দখল করবে। আমেরিকানরা 336 বছর তাদের এই রাজত্ব কোরিয়ার উপর চালাবে। আর জাঙ্কুক, সে আর সেই যুদ্ধে কখনোই জয় হবে না, সে মারা যাবে। তোমার বোন জেনি একজন পতিতা হবে এবং তোমার ভাই ইয়ঙ্গি, তাকে কোনো কারণ ছাড়াই হত্যা করা হবে। আর কোরিয়া অন্য দেশের রাজত্বের দাস হয়ে যাবে। আর তুমি সেই এইসব কিছু সাক্ষী থাকবে এখানে থেকে। এইসব মিথ্যা। আমি জানি আপনি সব মিথ্যা বলছেন। তুমি তো জানো আমি সবকিছু আগে থেকেই জানি। তের খুব কষ্ট হচ্ছে, সে বুঝতে পারছে না তার মাতৃভূমি আর ভালোবাসার মানুষটাকে কিভাবে বাঁচাবে। তোমার জন্য সময় থেমে নেই, সময় চলছে তে, তোমার সিদ্ধান্ত নিতে হবে। তে জাঙ্কুকের দিকে তাকালো। সে তার সৈনিকদের এবং জনগণকে রক্ষা করতে পেরেছে বলে হাসছে। এখন বলো তুমি কাকে বেছে নিবে, কোরিয়া নাকি ভালোবাসার জাঙ্কুককে? তে চোখ বন্ধ করে আছে। এই কষ্টের মুহূর্তে তে কোন সিদ্ধান্তটা নিবে সে বুঝতে পারছে না। তে জানে যে সে যদি ভবিষ্যতে চলে যায় তাহলে জাঙ্কুক অনেক বেশি কষ্ট পাবে, কিন্তু তে যদি থেকে যায় তাহলে কোরিয়া বিপদে পড়বে। তে অবশেষে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়েছে এবং কাঁদতে কাঁদতে বলল, কোরিয়া, আমি আমার দেশকে বাঁচাতে চাই। তে ভাবাঙ্কিত মন নিয়ে সিদ্ধান্ত নিয়েছে সে কোরিয়াকেই বাঁচতে দেবে। আমি ভবিষ্যতে ফিরে যেতে রাজি, কিন্তু আপনি আমাকে কথা দিন জাঙ্কুক দীর্ঘজীবী হবে। পরি হাসলো এবং তে প্রশংসা করছিল। তে, আমি তোমাকে কথা দিয়েছি ক্যাপ্টেন দীর্ঘজীবী হবে। আমি কি একবার শেষবারের মতো জাঙ্কুককে জড়িয়ে ধরতে পারি না? শেষবারের মতো কথা বলে যেতে পারি না? হ্যাঁ, সেটা তুমি
অবশ্যই পারো, কিন্তু আমি অনেক খুশি হয়েছি যে তুমি তোমার সঠিক সিদ্ধান্তটা বেছে নিয়েছো। তে চেয়েছিল জাঙ্কুককে শেষবারের মতো জড়িয়ে ধরে ওর সাথে কথা বলতে, কিন্তু এতে তে আর জাঙ্কুকের দুজনের আরো বেশি কষ্ট হবে। তে আর মায়া বাড়াতে চায় না। কি হলো, আমি তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি যাও। তুমি না বলে জাঙ্কুকের সাথে শেষবারের মতো কথা বলতে চাও? চাই না, আমি কিচ্ছু করতে চাই না, আপনি আমাকে ভবিষ্যতে পাঠিয়ে দিন। দেখো তে, এটাই কিন্তু তোমার শেষ চাওয়া ছিল, তুমি করতে পারতে। আমি কিন্তু তোমাকে সুযোগ দিয়েছিলাম, পরে কিন্তু তুমি বলতে পারবে না আমি তোমাকে সুযোগ দেইনি জাঙ্কুকের সাথে কথা বলার জন্য। কথা বলে কি হবে, যেখানে আমি তার কাছে থাকতেই পারবো না, তার সাথে কথা বলে কি লাভ? আমি তো বলছি আমি আর কিচ্ছু চাই না, আপনি আমাকে ভবিষ্যতে পাঠিয়ে দিন। পরি তার ছড়ি দিয়ে তের মাথায় একটা টোকা দিল এবং তে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যেতে লাগলো। জাঙ্কুক দূর থেকে এটা লক্ষ্য করলো এবং হঠাৎই জাঙ্কুকের বুকে যন্ত্রণা অনুভব হচ্ছিল। যদিও জাঙ্কুকের শরীর অনেক ক্ষত বিক্ষত হয়ে আছে, ও ভালোভাবে নড়াচড়া করতে পারছে না, তবে জাঙ্কুক তার জীবনের চেয়েও যাকে বেশি ভালোবাসে তার কাছে এখনো যায়নি। জাঙ্কুক তেকে দেখতে পেয়ে তার দিকে হাত নাড়িয়ে একটা হাসি দিল, কিন্তু জাঙ্কুক দেখতে পেল তে তার দিকে তাকিয়ে কাঁদছে। জাঙ্কুক তের আশেপাশে দিয়ে একটা চাকচিক্য আলো দেখতে পেল এবং জাঙ্কুক পরীটাকেও দেখতে পেয়েছে। পরীটা অদৃশ্য হয়ে যাচ্ছিল। জাঙ্কুক বুঝতে পারলো আসলে তের সাথে কি হচ্ছে। না না, এটা হতে পারে না। তে জাঙ্কুকের কাছে এখন যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়ে তের কাছে দৌড়ে যেতে লাগলো। জাঙ্কুক দৌড়াতে দৌড়াতে কাঁদতে লাগলো। না তে, এটা হতে পারে না। তে জাঙ্কুক দৌড়াতে দৌড়াতে হঠাৎ করেই হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল, কিন্তু জাঙ্কুক তার গতি থামায়নি। জাঙ্কুক উঠে তার গতি বাড়িয়ে দিয়ে দৌড়াতে শুরু করেছে। না তে, তুমি এটা করতে পারো না। তে, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তে, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে যাবে না। তে, প্লিজ এরকম করো না। তে, দয়া করে থামো। জাঙ্কুক তের অনেক কাছে চলে এসেছে, তবে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরার আগে তে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জাঙ্কুক চুপচাপ খালি জায়গার দিকে তাকিয়েছিল। তার শরীর অসাড় হয়ে আসছে। জাঙ্কুক তো এইরকম কিছু একটা হবে সে আশাই করেনি। জাঙ্কুক যদি জানতো তার দেশকে বাঁচালেই তে তার থেকে দূরে চলে যাবে, তাহলে জাঙ্কুক তো এটা কখনোই করতো না। এবং জাঙ্কুক যদি জানতো তে ওকে ছেড়ে এভাবে চলে যাবে, তাহলে তো জাঙ্কুক নিজেও সেখানেই মরে যেত। জাঙ্কুকের তো এখন আফসোস হচ্ছে হেলিকপ্টারটা ছেড়ে দিয়ে। সে যদি মারা যেত তাহলে এই সময়টা আর উপভোগ করতে হতো না। জাঙ্কুকের শরীর দুর্বল ছিল। জাঙ্কুক মাটিতে লুটিয়ে পড়েছে। আমি তোমাকে হারাতে চাইনি, তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। তুমি আমার কথা ভাবলে না। তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে যাবে না, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেছো। জাঙ্কুক চিৎকার করে করে কাঁদতে লাগলো, কারণ তে বলেছিল সে তাকে ছেড়ে কখনোই যাবে না, কিন্তু তে স্বার্থপরের মতো জাঙ্কুককে ছেড়ে চলে গেছে। এটাতে তেরও কোনো দোষ নেই। সে তার দেশকে রক্ষা করেছে এবং তার ভালোবাসার থেকে দূরে সরে গিয়েছে। তের জন্য যদি দেশের কোনো ক্ষতি হয় এটা তো তে কখনোই চাইবে না। তে তার বিছানাতে ছিল। হঠাৎ কি হয়েছে, সে একটা আলোর কারণে জেগে উঠেছে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে অনবরত, কিন্তু তে কিছুই বুঝতে পারছে না কেন তার সাথে এরকম হচ্ছে। তার মন খুব ভারী হয়ে আছে, তার মন মানছে না। তে চারদিকে তাকিয়ে কিছু দেখতে লাগলো। আসলে এই মুহূর্তে তার সাথে কি ঘটেছে। এটা তার নিজের রুম, তার আধুনিক রুম, কিন্তু তার কেন জানি না অতীতের জিনিসপত্র মাথায় ঢুকেছে। ওহ গড, আমি কান্না করছি কেন? আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? উফ, আমার এমন কেন লাগছে? আমার মোটেও ভালো লাগছে না। তে তার বুকে হাত দিল। তার খুব যন্ত্রণা অনুভব হচ্ছিল। তে দরজা খোলার শব্দ শুনে চমকে উঠলো। ওহ আপু, তুমি জেগে উঠেছো? আমি তো তোমাকে জাগাতে আসছিলাম। এটা তের ছোট ভাই ছিল। তাদেরকে দেখলে মনে হয় তারা যমজ। তাদের ভাই বোনের চেহারা একরকমই ছিল প্রায়, কিন্তু ইউনো তের থেকে 10 বছরের ছোট ছিল। তে অবাক হয়ে গেছে। তার মনে হচ্ছে সে তার ছোট ভাইকে অনেক দিন পর দেখেছে। ইউনো স্কুলে পড়ে এবং স্কুলে যাওয়ার জন্য অলরেডি সে ইউনিফর্ম পরে রেডি হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমি উঠছি। তার ভাই চলে যেতেই তে দরজাটা বন্ধ করে দিল। আমি কি সত্যি স্বপ্ন দেখছিলাম? আমি কিভাবে একটা এত লম্বা স্বপ্ন দেখতে পারি? আমি এইমাত্র একটা স্বপ্ন থেকে জেগে উঠেছি, কিন্তু সবকিছু বাস্তব কেন মনে হচ্ছে? এটা কি সত্যি কোনো স্বপ্ন ছিল? আমার মনে হয় না এটা আদৌ কোনো স্বপ্ন। আমার পক্ষে সহজ হবে না যদি আমি এটাকে স্বপ্ন ভাবি। তে এইসব ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে পড়েছে এবং সোজাসুজি ওয়াশরুমে চলে গেছে। তে এখন ফ্রেশ হচ্ছে, আর তার ওয়াশরুমটা একদম আধুনিক যুগের।
আর দেখতেও খুব আকর্ষণীয়। তে বেসিনের সামনে গিয়ে ভালোভাবে তার মুখটা ধুয়ে নিল। তে সাবান দিয়ে মুখ ধুয়েছে এবং পাশে থাকা টাওয়াল দিয়ে তার মুখ মুছেছে। তের চোখ অনেক ব্যথা করছে, হয়তো তে অনেক বেশি কান্না করেছে। তারপর তের আবারও সেই স্বপ্নের কথা মনে পড়ল। তের পেটে 3টি ছুরির আঘাত ছিল। তে স্বপ্নতে দেখেছিল জেয়ন তাকে ছুরি দিয়ে আঘাত করেছিল। সঙ্গে সঙ্গে তে তার পেট চেক করতে লাগলো, কিন্তু তার শরীরে কোনো আঘাত ছিল না, সবকিছুই ঠিকঠাক। এরপর তে অনেক গভীরভাবে ভাবতে লাগলো যে তাহলে সেটা সত্যিই স্বপ্ন ছিল। তবে তে আয়নার দিকে তাকিয়ে একটা কিছুর আভাস পেল। তে তার গলায় একটা পরিচিত নেকলেস দেখতে পেল। তের কাছে মনে হচ্ছে এই নেকলেসটা তের কাছে অনেক পরিচিত। সূর্যের আলোতে সেই নেকলেসটা আরো বেশি চকচক করছিল। তে হতবাক হয়ে গেল এবং হাতে নেওয়া টাওয়ালটা নিচে পড়ে গেল। তে তার হাত দিয়ে মুখটা চেপে ধরলো এবং অজান্তেই তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এটা সেই নেকলেসটা ছিল যে নেকলেসটা তে সারা জীবন মন কেড়ে নিয়েছে। এটা তো তের কাছে অনেক বেশি মূল্যবান, কারণ এই নেকলেসটা ওকে জাংকুক দিয়েছিল এবং তে তার কান্না কোনোভাবেই আটকে রাখতে পারছে না। তাহলে এটা স্বপ্ন ছিল না, এটা সত্যি ছিল। জাংকুক, আমাকে ক্ষমা করে দিও। তে কিছুই বুঝতে পারছিল না। তে আদৌ বুঝতে পারছে না এটা স্বপ্ন না অন্য কিছু। একবার তের কাছে মনে হচ্ছে এটা স্বপ্ন, আবার তের কাছে মনে হচ্ছে তে সত্যি সত্যি অতীত থেকে ঘুরে এসেছে। তে আর কিছুই ভাবতে চায় না। তে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে পড়লো। তের ভাই ইউনো বুঝতে পারছিল না তার বোন আজকে কেন চুপচাপ। সাধারণত তে গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি চালায়। তে খুব প্রফুল্ল আর অনেক হাসি খুশি টাইপের একটা মেয়ে। তবে আজকে তাকে দেখে মোটেও ভালো মনে হচ্ছে না। তে আজকে পেছনের সিটে বসেছে এবং অনেক বেশি চুপচাপ হয়ে আছে। ইউনো তার স্কুলে পৌঁছে গেছে এবং তেও তার ভার্সিটিতে চলে গেছে। তের খুবই অদ্ভুত লাগছে। তে তো সেখানে দাঁড়িয়ে চুপচাপ সবকিছু দেখতে লাগলো। এই জায়গাটা অতীতে সামরিক ক্যাম্প ছিল, যেখানে তের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তে দূর থেকে একটা পরিচিত মুখ দেখতে পেল এবং দৌড়ে সেখানে চলে গেল। শুভ সকাল ম্যাম। সে তো ইতিহাসের অধ্যাপক ছিল। সে তো তেকে জিওন ক্যাপ্টেন সম্পর্কে পেপার রেডি করতে বলেছিল। শুভ সকাল তে। প্রফেসর একটু অবাক হলো, কারণ কখনোই তে তাকে এভাবে সালাম দেয়নি, সবসময় এড়িয়ে চলেছে। তে তো কথা বলতে অনেক ইতস্তত করছিল, কারণ এই মানুষটার কারণে তে তো অতীতে চলে গিয়েছিল। আমি গবেষণার পেপার এখনো প্রস্তুত করতে পারিনি, কিন্তু আমি বলতে পারবো জিওন ক্যাপ্টেনের সাথে আসলে কি ঘটেছিল। নামটা বলতে গিয়ে তের মন পুরোপুরি ভাবে খারাপ হয়ে গিয়েছে। রিসার্চ পেপার? তুমি গবেষণা করেছো? কিসের কথা বলছো তুমি? প্রফেসরের কথা শুনে তে তো একটু ঘাবড়ে গেল। ম্যাম, আপনিই তো বলেছিলেন আমাকে ক্যাপ্টেন জিওন সম্পর্কে গবেষণা করতে আর রিপোর্ট পেপার বানাতে। ওহ, আই এম সরি তে, আমার তো কখনো মনে পড়ে না যে আমি তোমাকে এই বিষয়ে গবেষণা করতে বলেছি। আর আমি কেন তোমাকে জাতীয় বীর সম্পর্কে গবেষণা করতে বলবো? সে আমাদের জাতীয় বীর, তার সম্পর্কে কে জানে না? ক্যাপ্টেন জিওন সম্পর্কে সবাই জানে। কিন্তু তুমি কি বলছো আমি সত্যি বুঝতে পারছি না তে। আমি তোমাকে কেন ক্যাপ্টেন জিওন সম্পর্কে গবেষণা করতে বলবো? আজব। সবাই জানে তাই কি হয়েছে? অবশ্যই সবাই জানে, কারণ তিনি আমাদের জাতীয় বীর। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কি ঠিক আছো? তুমি এরকম করছো কেন তে? আমার মনে হয় তোমার এখন পড়াশোনা থেকে একটু বিরত থাকা উচিত। পড়া ভালো, আবার অতিরিক্ত পড়াও ভালো না। পড়তে পড়তে আবার পাগল হয়ে যেও না। এই বলে প্রফেসর সেখান থেকে চলে গেলেন। আর তে সেখানে দাঁড়িয়েছিল, তার মাথায় সকল চিন্তা ঘুরছিল। আমি কি তাহলে সত্যি ভবিষ্যৎ পরিবর্তন করে ফেলেছি? তে দ্রুত তার মোবাইল ফোনটা বের করে ভার্সিটির ওয়াইফাই কানেক্ট করলো। তে গুগলে ক্যাপ্টেন জিওন সম্পর্কে সার্চ করতে লাগলো এবং অতীতে যা ঘটেছে তার সবকিছুই দেখা যাচ্ছিল। শুধু লেখা না, গুগলে অনেক ছবিও ছিল। জাংকুকের ছবি দেখে তে তো কান্না পাচ্ছিল। তে সঙ্গে সঙ্গে ফোনটা বন্ধ করে ফেললো। তে জাংকুককে ছেড়ে চলে এসেছে, যার কারণে তে নিজেকে অনেক দোষী বোধ করছে। তার কাছে যেন কিছুই করার ছিল না, আর এখন জাংকুক বেঁচে নেই। তে মাঠের মধ্যে হাঁটতে লাগলো এবং আশেপাশে অনেক ছাত্রছাত্রীরা ছিল। তে ভবনে ঢুকতে হঠাৎ কিছু একটা এসে তের মাথায় আঘাত করলো। তে খুব জোরে ব্যথা পেয়েছে এবং তের বইগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। তে তার এক হাত দিয়ে বইগুলো গোছাতে লাগলো, আর আর এক হাতে নিজের মাথা ধরে রেখেছে। আসলে একটা ফুটবল এসে তের মাথায় লেগেছে। ও সরি, আমি বুঝতে পারিনি। আসলে আমি বলটিকে অনেক জোরে লাথি মেরেছিলাম। একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো এবং সেই ব্যক্তিটিও তের বইগুলো গুছিয়ে দিচ্ছিল। বইগুলো গোছানো শেষ হলে তে সেই ব্যক্তিটির দিকে তাকালো এবং তে আর একটুর জন্য হোঁচট খায়নি। বোগাম? হ্যাঁ, আমার নাম বোগাম, কিন্তু আপনি কিভাবে
জানলেন? বুগাম একটা হাসি দিয়েছে, যেই হাসিটা তের কাছে অনেক পরিচিত। তের তো বুগামের মৃত্যুর কথা মনে পড়ে গেল। তের অনেক খারাপ লাগছিল এবং অতীতের মতো বুগাম এখনো তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। তে বুগামকে চিনতে পেরেছিল, কিন্তু তার মনে আছে এই বুগাম সেই বুগাম না, এখন তে ভবিষ্যতে আছে। তে আস্তে আস্তে নিজেকে সামলে উঠলো, তে চোখের পানি মুছে ফেললো। না, আসলে তোমার সাথে তোমার নাম লেখা আছে তো তাই। তুমি তো ফুটবল খেলছিলে, তোমার ইউনিফর্মে তোমার নাম লেখা আছে। ও হ্যাঁ, রাইট। কিন্তু আপনি কি কাঁদছেন? আই এম সরি, আমি সত্যি বুঝতে পারিনি আপনার এত জোরে লাগবে। আপনার কি খুব ব্যথা লেগেছে? আসুন আমি আপনাকে ক্লিনিকে নিয়ে যাই। তে একটা হাসি দিয়ে মাথা নাড়ালো। অতীতের বুগাম তাকে এভাবেই যত্ন নিত। আরে না, আমি ঠিক আছি। আমার চোখে হয়তো কিছু পড়েছে, তাই পানি বের হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলছি আমি সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, কোনো ব্যাপার না। তে আর বুগাম দুজনই সামনের দিকে হাঁটতে লাগলো। তে তার ভবনে চলে যেতে লাগলো। তখনই বুগাম বলল, একটু দাঁড়ান। তে অনেক অবাক হয়েছে, কারণ বুগাম তাকে ডেকেছে। আচ্ছা, আপনার নামটা কি? আপনি বলতে না চাইলে সমস্যা নেই, কিন্তু আপনি না বলে আমি সবকিছু ভুলে যাব, তাই ভাবলাম আপনার নামটা জিজ্ঞাসা করি। তে একটা হাসি দিল। তে তো বুগামকে অনেক মিস করছিল। কিন্তু কখনো দেখা হলে তে বলে ডেকো। ওয়াও, তে আপনার নামটা অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমাদের আবারও দেখা হবে। বাই। ওকে বাই। বুগাম ফিরে চলে গেল এবং তখনই একজন বলল, আরে বুগাম, বলটা আনতে এত সময় লাগে? কিসে এত সময় লাগলো তোর? আরো একটা পরিচিত কণ্ঠ তে দেখার জন্য পেছনে ফিরে তাকালো এবং তে তাদের দেখে আরো বেশি অবাক হয়ে গেল। তারা ছিল নামজুন আর সিওকজিন এবং হোসোগো ছিল তাদের ইউনিফর্মে নাম লেখা ছিল। তে দৌড়ে তাদের কাছে যেতে নিচ্ছিল, তবে তে পরক্ষণে থেমে যায়, কারণ তে জানে তে এদেরকে যা মনে করছে এরা তারা না, এবং এটা ভেবে তে পেছনে ফিরে গেল। তে ক্লাস শুরুর আর মাত্র 5 মিনিট বাকি আছে, তাই তে কিছু খাবার কিনতে ক্যান্টিনে গিয়েছে। তে ক্যাফেটেরিয়াতে গিয়ে কিছু খাবার নিচ্ছিল এবং তের পাশে থেকে খুবই পরিচিত একটা কণ্ঠ তের কাছে ভেসে আসলো। মুহূর্তেই তে কণ্ঠটা শুনে অনেক বেশি অবাক হয়ে গেল। ক্যাফেটেরিয়াতে অনেক ছাত্রছাত্রী ছিল, তবে তে যাকে দেখেছে এটা দেখে তে অনেক বেশি অবাক হয়েছে এবং এই মানুষটাকে তে অনেক বেশি মিস করেছে, এবং সেই ব্যক্তিটা ছিল জিমিন। জিমিন তের ডাকটা শুনে তের দিকে তাকালো। তের এখন অনেক বেশি কাঁদতে ইচ্ছা করছিল। তে কান্না ছাড়া অন্য কিছু বলতে পারছিল না, কারণ তে এখন তার সেরা বন্ধুকে পেয়ে গেছে এবং জিমিন তার সামনে দাঁড়িয়েছিল। তে দ্রুত জিমিনের কাছে গিয়ে জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরলো এবং জোরে জোরে কাঁদতে লাগলো। ক্যাফেটেরিয়ার সবাই প্রায় তের দিকে তাকিয়েছিল, কারণ তে অনেক বেশি জোরে জোরে কান্না করছিল এবং তে জিমিনকে ধরেছিল। জিমিন, আমি তোকে অনেক বেশি মিস করেছি। আই মিস ইউ জিমিন। জিমিন, আমি দুঃখিত, আমি সত্যি দুঃখিত যে আমি তোর কথা শুনিনি। আমাকে ক্ষমা করে দে জিমিন, আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তে জিমিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো, কারণ ঈশ্বরই জানে অতীতে থাকতে তে তার এই আত্মার বন্ধুকে অনেক বেশি মিস করেছে। কিন্তু তে তখন অবাক হলো যখন জিমিন তেকে আস্তে করে দূরে ঠেলে দিল। তে বিভ্রান্ত বোধ করলো এবং তে বুঝতে পারলো না কেন জিমিন তার সাথে এরকমটা করলো। এক্সকিউজ মি, আই এম সরি, আমি তো তোমাকে চিনতে পারছি না। আমার মনে হচ্ছে না আমাদের আগে কখনো দেখা হয়েছে। তুমি কে? জিমিন কথাটা বলাতে এই মুহূর্তে তের মনে হলো তার পায়ের নিচ থেকে সব মাটি সরে গিয়েছে। জিমিন যে খাবারটা অর্ডার দিয়েছিল সার্ভেন্ট সেটা জিমিনকে দিয়ে দিল এবং খাবারটা ধরে জিমিন তেকে বলল, দেখো, আমি তোমাকে সত্যিই চিনতে পারছি না। আমি জানি না তুমি কে, আর আমি এটাও বুঝতে পারলাম না যে তুমি আমাকে ধরে এভাবে কেন কাঁদলে। আর আমার অনেক বেশি অবাক লাগছে এটা ভেবে যে তুমি আমার নাম কিভাবে জানলে। আই এম সরি, আমাকে এখন যেতে হবে। আমি সত্যিই তোমাকে চিনতে পারিনি। কথাটা বলেই সঙ্গে সঙ্গে জিমিন সেখান থেকে চলে যায়। ক্যাফেটেরিয়ার সবাই তের দিকে তাকিয়েছিল। সার্ভেন্ট তেকে বলল যে তার খাবার রেডি হয়ে গেছে এবং তে অনেক বিভ্রান্তর সাথে সেই খাবারটা ধরলো, কারণ তে এটা একদমই মেনে নিতে পারছে না যে তার সবচেয়ে কাছের বন্ধু তাকে ভুলে গেছে, তাকে চিনতে পারেনি। হয়তো আমার এটা ভাগ্যে ছিল। আমি পরীর আদেশ অমান্য করেছি, সবকিছু পাল্টে ফেলেছি। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে খারাপ ব্যবহার করেছি, যে সব সময় আমার পাশে থাকতো, এবং সে আমাকে এখন চিনতেই পারছে না। আমি সত্যিই ভবিষ্যৎকে অনেক বেশি পরিবর্তন করে ফেলেছি, তাই না? তবে আমি এটাতে খুশি যে অতীতে যাদের সাথে আমার দেখা হয়েছিল ভবিষ্যতেও তাদের সাথে আমার দেখা হচ্ছে। তবে জিমিন তো আমাকে চিনতেই পারলো না, এটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিল। আমি ভেবেছিলাম যখন আমি ভবিষ্যতে ফিরে আসবো, সর্বপ্রথম
প্রথম আমি জিমিনের কাছে ক্ষমা চাইবো, কিন্তু সেটাও আর হলো না। জিমিন আমাকে এখন চেনে না, এটার জন্য আমি জিমিনের কোনো দোষই দিতে পারি না, যার জন্য আমি নিজেকে ঘৃণা করি। আমি জিমিনকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, আমি অতীতে কি করেছি এই সম্পর্কে জিমিনকে বলতে চেয়েছিলাম, কিভাবে আমার ক্যাপ্টেনের সাথে দেখা হয়েছিল এবং তাকে আমি কিভাবে ভালোবেসেছিলাম সেটাও বলতে চেয়েছিলাম। আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে বলতে চেয়েছিলাম, কারণ জিমিনি একমাত্র মানুষ ছিল যার সাথে আমি অনেক বেশি ভালো থাকতাম। কিন্তু এখন শুধু আমার কষ্ট পেতে হচ্ছে, আমার প্রিয় বন্ধুটা আমাকে চিনতে পারছে না। আমি নিজে ভবিষ্যৎ পাল্টিয়ে ফেলেছি, সে হয়তো আমাকে বন্ধুই ভাবে না। ইতিমধ্যে বিকাল হয়ে গেছে এবং ছাত্রছাত্রীদের সব ক্লাস শেষে এখন সবাই বাড়িতে যাবে। তে একটা পরিচিত জিনিস দেখতে পেল এবং দ্রুত তে সেই দিকে গেল। তে দ্রুত সেই পরিচিত জিনিসটার দিকে দৌড়ে গেল। এটা ছিল সেই গাছ যেটা তে আর জাঙ্কুকের ভালোবাসার সাক্ষী ছিল। তে কান্না করতে চায় না, কিন্তু অজান্তে তের চোখ দিয়ে পানি বের হচ্ছে। তের অতীতের সবকিছু মনে পড়ে যাচ্ছে এবং তের অনেক বেশি কষ্ট হচ্ছে। তে জানে না তে যেগুলো দেখেছে সেগুলো সত্যি কিনা, এবং তে কি সত্যি অতীতে গিয়েছিল নাকি এগুলো স্বপ্ন দেখেছে তে সেগুলোও জানে না। তবে তে এটা জানে যে তে সবকিছু পাল্টে ফেলেছে। তেকে কেউ চিনতে পারছিল না এবং তে নিজেকে নিজে অনেক বেশি অসহায় মনে হচ্ছিল।